এক্সপ্রেস স্টুডিও বাংলা। কল্পনা করুন তো, এমন একটা বিশাল কক্ষ যেখানে ৩৫০ মানুষ বসে আছেন। আর তাদের প্রতিটি হ্যাঁ বা না সূচক ভোটের ওপর কিন্তু পুরো ১৭ কোটি মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি আর ভবিষ্যৎ নির্ভর করছে। একদম। আজ ১২ই মার্চ ২০২৬, বৃহস্পতিবার। আর আজকেই ঠিক এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ আজ বসছে বাংলাদেশের নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। একটা ঐতিহাসিক দিন বলতে পারেন। হ্যাঁ, আর যারা শিখতে ভালোবাসেন, রাষ্ট্রের এই বিশাল ক্ষমতার কেন্দ্রবিন্দু আসলে কিভাবে কাজ করে সেটা একটু গভীরে গিয়ে বুঝতে চান, তাদের জন্য আমাদের আজকের এই গভীর অনুসন্ধান। আর এই আলোচনার জন্য আমাদের কাছে কিন্তু বেশ কিছু সলিড সোর্স আছে, যেমন ধরুন আইআইএসটি এর গবেষণাপত্র, সংসদের কার্যপ্রণালী, বিধি বা রুলস অফ প্রসিজার, উইকিপিডিয়া, আর সাথে সময় টিভি ও এখন টিভির একেবারে টাটকা কিছু রিপোর্ট তো আছেই। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট, কোনো ধরনের রাজনৈতিক আবেগ বা পক্ষপাতিত্বকে প্রশ্রয় না দিয়ে এই সোর্সগুলোর ওপর ভিত্তি করে সংসদের ভেতরের জটিল মেকানিজমটা বোঝা। আইন পাশের আসল কৌশল আর ভবিষ্যৎ সংস্কারের দাবিগুলোকে একেবারে সহজভাবে ব্যবচ্ছেদ করা আর কি। ঠিক। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। প্রথম ফোকাসটা দেওয়া দরকার এই নতুন সংসদের গঠনতন্ত্রের ওপর। সংসদ কিভাবে কাজ করে সেটা বোঝার আগে তো জানতে হবে কারা এই সংসদে বসছেন, তাই না? অবশ্যই, কারণ কারা ওই ৩৫০ আসনে বসছেন তার উপরই নির্ভর করবে আগামী দিনগুলোতে রাষ্ট্রের ইঞ্জিনটা কতটা মসৃণভাবে চলবে, নাকি বারবার হোঁচট খাবে। একদম তাই। সোর্সের সাম্প্রতিক তথ্য বলছে এই ত্রয়োদশ সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে, যার মধ্যে ৩০০টি প্রত্যক্ষ ভোটে আর ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। হ্যাঁ, আর এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ২১৩টি আসন পেয়েছে, যা তাদের জোটগতভাবে ২২২-এর কাছাকাছি নিয়ে গেছে। অর্থাৎ তারা সরকার গঠন করেছে। ঠিক। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই যে ২২২ বনাম ৭৭-এর একটা সমীকরণ, এটা কিন্তু শুধু কিছু সংখ্যার খেলা নয়, এটা সংসদের ভেতরের পুরো ডাইনামিক্সটাই ঠিক করে দেয়। এখানে আকর্ষণীয় দিকটি হল সংসদীয় ব্যবস্থায় এই বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার বা ছায়া সরকার, ইংরেজিতে যাকে বলে শ্যাডো গভর্নমেন্ট। এই শ্যাডো গভর্নমেন্ট বিষয়টা কিন্তু বেশ মজার। হ্যাঁ, একটা সাধারণ ধারণা আছে যে বিরোধী দলের কাজ বুঝি শুধু ওয়াকআউট করা আর সরকারের সব কাজে অন্ধের মতো না বলা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা মোটেও তা নয়। তাহলে আসলে তাদের কাজটা কি? এই ছায়া সরকারের কাজ হল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে নিজেদের একজন করে ছায়ামন্ত্রী প্রস্তুত রাখা। সরকারের কোনো পলিসিতে ফাঁক থাকলে সেটা শুধু সমালোচনা করাই তাদের কাজ নয়, বরং আমরা ক্ষমতায় থাকলে এই পলিসিটা কিভাবে আরও ভালোভাবে করতাম তার একটা বাস্তবসম্মত বিকল্প প্রস্তাব দেশবাসীর সামনে তুলে ধরা। বাহ, বিষয়টা অনেকটা বড় কর্পোরেট কোম্পানির ইন্টারনাল অডিটর বা কড়া সমালোচকদের মতো। দারুণ একটা তুলনা দিয়েছেন। একদম তাই। সিইও হয়তো একটা বিশাল প্রজেক্ট হাতে নিচ্ছেন, কিন্তু অডিট টিমের কাজ হল সেই প্রজেক্টের ফাইন্যান্সিয়াল ঝুঁকিগুলো বোর্ড মিটিংয়ে সবার সামনে উন্মোচন করা। এ কারণেই বিরোধী দলের নেতাকে একজন পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়, আর উপনেতাকে দেওয়া হয় প্রতিমন্ত্রীর সমান মর্যাদা। রাষ্ট্র নিজেই আইন করে এই সমালোচকদের স্পেস দিচ্ছে, যাতে ক্ষমতার অপব্যবহার রোধ করে একটা ব্যালেন্স তৈরি করা যায়। কিন্তু এই যে সংসদে সরকারি দল আর বিরোধী দলের তুমুল বিতর্ক চলবে, এই পুরো ব্যাপারটায় শৃঙ্খলা কে বজায় রাখবেন? ঠিক যেমন একটা ফুটবল ম্যাচে রেফারি থাকেন, সংসদেও তো তেমন কাউকে চাই। আর সেই রেফারি হলেন স্পিকার। হ্যাঁ, আর আজকেই তো নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। হ্যাঁ, টাটকা খবর একদম। কিন্তু স্পিকারের কথায় আসার আগে এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগে। কি রকম খটকা? ভেবে দেখুন, একজন মানুষ যখন স্পিকার হচ্ছেন, তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তো তিনি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাই না? দলীয় প্রতীকে ভোট চেয়ে তিনি এমপি হয়েছেন।
স্পিকারের আসনে বসার সাথে সাথেই কি তার ভেতর থেকে সেই দলীয় আনুগত্য ম্যাজিকের মতো উধাও হয়ে যায়? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। একজন মানুষের পক্ষে কি আসলেই শতভাগ নিরপেক্ষ হওয়া সম্ভব? এই প্রশ্নটা সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে পুরনো আর জটিল একটা মনস্তাত্ত্বিক বিতর্ক। তাত্ত্বিকভাবে ওই চেয়ারে বসার পর স্পিকারের আর কোনো দল থাকে না। তাকে দলমতের ঊর্ধ্বে উঠে পুরো হাউজের অভিভাবক হতে হয়। আচ্ছা। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদে স্পিকারকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে তা রীতিমতো অভাবনীয়। স্পিকারের অনুমতি ছাড়া কেউ টু শব্দটিও করতে পারেন না সংসদে। আর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ীও তো স্পিকারের অবস্থান রাষ্ট্রপতির ঠিক পরে, তাই না? একদম ঠিক। আর সবচেয়ে বড় কথা, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি না আসা পর্যন্ত স্পিকারই কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মানে স্পিকারের এই ক্ষমতাটা শুধু একটা আলংকারিক পদ নয়, এটা রাষ্ট্রের স্থায়িত্বের একটা বিশাল ব্যাকআপ প্ল্যান। ঠিক বলেছেন। আর তার আরেকটা মারাত্মক ক্ষমতার কথা আমাদের সোর্সগুলোতে উঠে এসেছে, সেটা হলো কাস্টিং ভোট। কাস্টিং ভোট, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? সাধারণ অবস্থায় স্পিকার কিন্তু সংসদে হওয়া কোনো ভোটাভুটিতে অংশ নেন না। তিনি শুধু রেফারির মতো পর্যবেক্ষণ করেন। কিন্তু কোনো একটি ইস্যুতে যদি সরকার এবং বিরোধী দলের ভোট একদম সমান সমান বা টাই হয়ে যায়, তখন তো একটা সাংবিধানিক অচলাবস্থা তৈরি হবে। একদম। আর ওই অচলাবস্থা ভাঙার জন্যই স্পিকার তার নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোটটি দেন। কেবল তখনই তিনি সিদ্ধান্ত নিতে পারেন বিলটি পাস হবে কি হবে না। তার মানে স্পিকারের হাতে চূড়ান্ত ক্ষমতা। তবে এই রেফারিগিরিটা তো আর স্পিকার নিজের খেয়ালখুশি মতো করতে পারেন না, তাই না? না না, একেবারেই না। এর জন্য একটা নির্দিষ্ট নিয়ম বই আছে। আমাদের সোর্স জানাচ্ছে ১৯৭৪ সালে প্রণীত হওয়া কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিজিওর দিয়ে পুরো সংসদ পরিচালিত হয়। হ্যাঁ, যা এ পর্যন্ত ৮ বার সংশোধিত হয়েছে। এই রুলস অফ প্রসিজিওরের একটা মজার দিক হল, সংসদ সদস্যরা চাইলেই কিন্তু সংসদে দাঁড়িয়ে যা খুশি তা বলতে পারেন না। হ্যাঁ, মানে স্পিকার তো অধিবেশন পরিচালনা করেন, কিন্তু সেই অধিবেশনে আসলে কি হয়? মূল কাজ তো আইন বা বিল পাশ করা। হ্যাঁ, একটি বিলকে আইনে পরিণত হতে গেলে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, কমিটি পর্যায় এবং তৃতীয় পাঠের মতো কয়েকটি ধাপ পার হতে হয়। এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে তা চূড়ান্ত আইনে পরিণত হয়। আর এই পুরো প্রক্রিয়ায় কথা বলার ক্ষেত্রে কিছু কড়া নিয়ম আছে। যেমন ধরুন সাবজুডিস রুল। আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে সংসদে কোনো কথা বলা যাবে না। আর রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের বিচারকদের ব্যক্তিগত আচরণ নিয়েও কটাক্ষ করা নিষেধ। এমনকি বন্ধুরাষ্ট্রগুলোর সম্পর্কে অসৌজন্যমূলক কোনো মন্তব্য করা যায় না সংসদে। আমি এই নিয়মগুলোর সাথে আমাদের পরিচিত সংসদীয় বিতর্কের একটা দারুণ মিল দেখতে পাচ্ছি। তাই নাকি? কিরকম? যারা ডিবেট করেন তারা জানেন সেখানে পয়েন্ট অফ ইনফরমেশন বা পিওআই, পয়েন্ট অফ অর্ডার বা পিওও এর মতো কিছু ব্যাপার থাকে। আসল সংসদেও কিন্তু এগুলো আছে। কেউ পয়েন্ট অফ অর্ডার তুলে হয়তো স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন যে ওই যে মন্ত্রী মহোদয় অপ্রাসঙ্গিক কথা বলছেন, এটা শুধু নিয়ম মানার জন্য নয়, বিপক্ষ দলের ফ্লোর নষ্ট করার একটা মজাদার কৌশলও বটে। আসলেই তাই। তবে এই যে বিল পাশের ধাপগুলোর কথা বললাম, এর মধ্যে একটা ধাপ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনা কম হয়। কোনটা? কমিটি পর্যায়ে। বিল তো পাস হলো, কিন্তু সরকারের দৈনন্দিন কাজ এবং খরচের হিসাব কে রাখে? হ্যাঁ, পুরো সংসদের ৩৫০ সদস্যের পক্ষে কি প্রতিদিন প্রতিটি মন্ত্রণালয়ের ফাইল পড়া সম্ভব? কখনোই না। আর এখানেই আসে সংসদীয় কমিটিগুলো। ঠিক। আমাদের সোর্সে এই কমিটিগুলোকে বলা হয়েছে সংসদের ওয়ার্কিং হর্সেস বা মিনিয়েচার লেজিসলেচার্স, মানে ক্ষুদ্র আইনসভা। একদম ঠিক বলেছেন। বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসি, এস্টিমেটস কমিটি এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটি, এই তিনটি হল মূল আর্থিক কমিটি। এগুলো মূলত সংসদের অনুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, এরা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সবকিছু। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমাদের সোর্সে থাকা একটা স্পেসিফিক উদাহরণের কথা বলি। ১৯৯৯ সাল, সপ্তম জাতীয় সংসদ। হ্যাঁ হ্যাঁ, প্রতিরক্ষা কমিটির ওই ঘটনাটা তো। ঠিক ধরেছেন। সেবার কোরিয়ান একটি কোম্পানির কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটা ফ্রিগেট কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। সাধারণত সামরিক কেনাকাটার বিষয়গুলো তো বেশ গোপনীয় হয়। তা তো বটেই। কিন্তু সেই সংসদীয় কমিটি এই কেনাকাটার খরচ আর স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে এবং বেশ কড়া একটা অবস্থান নেয়।
সামরিক বাহিনীর কেনাকাটার উপর বেসামরিক বা সংসদীয় নিয়ন্ত্রণের এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত ছিল। আসলেই আরেকটি চমৎকার উদাহরণ আছে নবম দশকের। সে সময় পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসি প্রায় অকেজো হয়ে পড়েছিল। অকেজো মানে? কাজ করছিল না। হ্যাঁ, সরকারি অডিটে হাজার হাজার আপত্তি জমা পড়ছিল, কিন্তু কমিটি কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না। এরপর ১৯৯২ সালে পিএসসি একটা দারুণ কাজ করে। তারা অ্যাকশন টোকেন নামের মাত্র ৭ সদস্যের একটি সাব কমিটি গঠন করে। অ্যাকশন টোকেন নামটাই তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এই ছোট টিমটি এত দ্রুততার সাথে আটকে থাকা অডিট রিপোর্টগুলো উদ্ধার করে যে পুরো সিস্টেমটাই আবার সচল হয়ে ওঠে। বুঝলাম। কিন্তু দাঁড়ান, এখানে তো একটা বড় ফাঁক রয়ে যাচ্ছে। কি ফাঁক? এই যে কমিটিগুলো এত কষ্ট করে অডিট করছে, এত ভুল ধরছে, এই সুপারিশগুলো তো সরকারের জন্য মানা বাধ্যতামূলক নয়। সংবিধানে তো এমন কিছু বলা নেই। তাহলে এই কমিটিগুলোর আসলে দাম কি? এগুলো কি শুধুই কাগজে বাগ? এটা খুবই তীক্ষ্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, আইনগতভাবে এদের সুপারিশ মানা বাধ্যতামূলক নয়, কিন্তু এই কমিটিগুলো আমলাতন্ত্রের উপর যে প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে সেটা বুঝতে হবে। মানসিক চাপ কিভাবে? যখন কোনো মন্ত্রণালয়ের সচিবকে সংসদীয় কমিটির সামনে তলব করা হয়, তখন তাকে এমপিদের কঠিন সব প্রশ্নের মুখে পড়তে হয়। সেখানে গণমাধ্যম থাকে, পরের দিন পত্রিকায় হেডলাইন হয়। এই যে স্বচ্ছতার দাবি আর পাবলিক স্ক্রুটিনির ভয়, এটাই ওই কাগজে বাঘের আসল গর্জন। বাহ, পয়েন্টটা দারুণ। তার মানে সরাসরি ক্ষমতা না থাকলেও তারা একটা স্বচ্ছতার আয়না ধরে রাখে। কিন্তু এই আয়না ধরার ক্ষেত্রে একজন সংসদ সদস্য কতটা স্বাধীন? স্বাধীন বলতে কি বোঝাচ্ছেন? মানে কমিটিগুলো তো সরকারের ভুল ধরতে পারে, কিন্তু একজন সাধারণ এমপি কি চাইলে নিজ দলের মন্ত্রীর কোনো ভুল পলিসির বিপক্ষে সংসদে ভোট দিতে পারেন? এবার আপনি একেবারে মূল জায়গাটায় হাত দিয়েছেন। এখান থেকেই আসে বাংলাদেশের সংবিধানের সবচেয়ে আলোচিত অনুচ্ছেদ ৭০-এর কথা। হ্যাঁ, যাকে ফ্লোর ক্রসিং আইন বলা হয়। আমাদের সোর্সে থাকা একটি ব্লগ পোস্টের তথ্য অনুযায়ী এই অনুচ্ছেদটি নিয়ে বেশ সমালোচনা আছে। অনেকেই মনে করেন যে এই অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন মতামত দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে। মানে দলের হাইকমান্ড যা বলবে সেটাই শুনতে হবে। হ্যাঁ, দলের বিপক্ষে ভোট দিলে বা সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। সমালোচকদের মতে এটা সংসদে এক ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু এর পক্ষেও তো একটা শক্ত যুক্তি আছে। হ্যাঁ, যুক্তিটা হলো এটি সরকারের পতন ঠেকায়। অতীত ইতিহাস দেখলে বোঝা যায় এমপিদের কেনাবেচা করে হুটহাট সরকারের পতন ঘটানোর একটা প্রবণতা ছিল। অনুচ্ছেদ ৭০ না থাকলে হয়তো দেখা যেত বাজেট পাশ করতেই সরকার পড়ে যাচ্ছে। ঠিক, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। একদিকে স্থিতিশীলতা দরকার, অন্যদিকে স্বাধীন মতামতেরও জায়গা দরকার। এই কাঠামোগত দুর্বলতা কাটাতে সুশীল সমাজ ও নীতি বিশেষজ্ঞরা আসলে কি প্রস্তাব করছেন? সোর্স বলছে এর একটি অত্যন্ত জোরালো সমাধান হল সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামেরাল করা। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের স্বপ্নের মেকানিজমটা একটু বুঝিয়ে বলবেন যারা শুনছেন তাদের জন্য। অবশ্যই। প্রস্তাবিত মডেলে বলা হচ্ছে নিম্নকক্ষে, যাকে আমরা জাতীয় পরিষদ বলতে পারি, সেখানে ৪০০ আসন থাকবে, ৩০০ প্রত্যক্ষ ভোটে আর ১০০টি নারী সংরক্ষিত আসন। আর চমকটা হল উচ্চকক্ষে, যেটাকে সিনেট বা বাংলাদেশ অধিসদ বলা যেতে পারে, তাই তো? একদম। সেখানে আসন থাকবে ১০৫টি। এর মধ্যে ১০০ জন আসবেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআরের মাধ্যমে, আর বাকি ৫ জন হবেন প্রান্তিক জনপদের প্রতিনিধি। সব মিলিয়ে ৫০৫ বা ৫৫৫ আসনের একটা মেগা সংসদ। এই পিআর সিস্টেমটার সুবিধা হলো দলগুলো তাদের প্রাপ্ত ভোটের শতকরা হার অনুযায়ী বিভিন্ন বিশেষজ্ঞদের উচ্চকক্ষে নিয়ে আসতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো এই উচ্চকক্ষ কিন্তু কোনো আইন প্রণয়ন করবে না বা সরকার গঠন বা পতনে ভূমিকা রাখবে না। তাহলে তাদের মূল কাজটা কি দাঁড়ালো? বিলগুলো পর্যালোচনা করা বা বিলম্বিত করার ক্ষমতা রাখা, যা ক্ষমতার একটা চমৎকার ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করবে। তাড়াহুড়ো করে কোনো বিতর্কিত আইন পাস করা যাবে না। ঠিক যেমন একটা গাড়ির স্পিড বেশি বেড়ে গেলে স্পিড ব্রেকার গতি কমিয়ে দেয়, উচ্চকক্ষ ঠিক সেই কাজটাই করবে। তাহলে এসব কিছুর মানে কি দাঁড়ায়? মানেটা বেশ পরিষ্কার। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে সংসদ কেবল লুই আইকানে ডিজাইন করা একটা বিশাল দৃষ্টিনন্দন ভবন নয়, এটি এমন একটি জীবন্ত মেকানিজম যা স্পিকার, বিরোধী দল,
কার্যপ্রণালীবিধি এবং সাংসদীয় কমিটির এক জটিল মিথস্ক্রিয়ায় চলে। ঠিক তাই। আর অনুচ্ছেদ ৭০ বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনাগুলো প্রমাণ করে যে এই মেকানিজমটি সংস্কারের এখনও অনেক জায়গা আছে। একদম। আমরা এই গভীর অনুসন্ধানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এত সব আলোচনার পর যারা এতক্ষণ ধরে শুনছিলেন তাদের জন্য একটা নতুন ভাবনার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, একটা প্রভোকেটিভ চিন্তা হওয়া দরকার। আমরা তো সাংসদীয় কমিটিগুলোর কথা বললাম। কল্পনা করুন তো, যদি ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি বা আইন আসে যেখানে সাংসদীয় কমিটির শুনানিতে সাধারণ নাগরিকরা সরাসরি ডিজিটাল ভোটিং বা লাইভ মতামতের মাধ্যমে অংশ নিতে পারে। বাহ, দারুণ একটা আইডিয়া তো। তখন কি ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটি আসলেই আক্ষরিক অর্থে পাবলিকের বা আমজনতার হয়ে উঠবে না? নাগরিক আর রাষ্ট্রের মধ্যে সরাসরি একটা সেতু তৈরি হবে। একদম তাই। এই নতুন আর চমকপ্রদ ভাবনাটি নিয়ে আপনারা নিজেদের মতো করে চিন্তা করতে থাকুন। আজকের এই গভীর অনুসন্ধানে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সুয়েজ স্টুডিও বাংলা।